স্যার অ্যাসাইনমেন্টের ডেডলাইনটা একটু বাড়ায় দিন, আমরা একটু বাসায় আসছি তো স্যার। তাহলে কখন দিব বলেন, একটা প্রপোজ করেন আপনি। স্যার 10-15 তারিখ দিলে ভালো হয়। জি স্যার স্যার। 15 তারিখ দিলে ভালো হয়। 10 থেকে 15 তারিখের মধ্যে। জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা 15 তারিখ ডেডলাইন থাকলো। ওকে, এটা খেয়াল রাখবেন। আজকে যেটা বলতেছি থ্যাংক ইউ ডেডলাইন স্যার। মানে ডেডলাইন, প্লিজ। আর 14 তারিখ তো একদিন বন্ধও আছে আপনাদের, সম্ভবত এপ্রিলের 14 তারিখ বন্ধ থাকবে। তো আমি আশা করবো প্রতিদিন অল্প অল্প কাজ করবেন আর কি। আরেকটা ব্যাপার বলি, এই লিস্টটা দেওয়ার আসলে আমার বেশ কয়েকটা উদ্দেশ্য ছিল আর কি। আপনারা তো সম্ভবত নেক্সট সেমিস্টারে থিসিস বা প্রজেক্ট নেবেন, তাই না? ইয়েস স্যার। নাকি নাকি অলরেডি নিয়ে ফেলছেন? তো থিসিস আর প্রজেক্ট আপনারা যেটা নেবেন বা যার আন্ডারে নেন না কেন, তো এটা যাতে একটু জাস্ট থিঙ্কিং করতে পারেন আর কি। আমার মনে হয় আপনারা এটা আসলে থিসিস বা প্রজেক্ট করবেন, এখান থেকে শুরু করলেন মনে করেন, এটাকে কন্টিনিউ করলেন, এটা আপনাদের জন্য ভালো হবে। এটা একটা ব্যাপার। আর যারা মানে এই সেমিস্টারে আপনি শুরু করলেন, প্রোটোটাইপটা প্রোটোটাইপটা করলেন, ব্রিফলি যে কাজগুলো করতে পারবো, করতে হবে সেগুলো মনে করেন গুজগাছ করলেন। এগুলার ইমপ্লিমেন্টেশনটা আপনি প্রয়োজনে পরে করেন, যখন আপনার থিসিসের কাজটা করবেন বা প্রজেক্টের কাজ করবেন। তো এই ছিল আমার থিম আর কি। তো আমি আমার মাথা থেকে বা কিছু জেনারেটেড টপিক সবকিছু মিলিয়ে কিছু টপিক আপনাদেরকে দিছি। তো এখনো সময় আছে, আজকে পর্যন্ত আমি দেখবো, আজকে পর্যন্ত হলো আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। নিজেদের কোনো টপিক যদি আপনাদের মনের মধ্যে থাকে সেগুলো আনতে পারেন এখানে, নো প্রবলেম। তো এটা হলো ব্যাপার। আর যারা ইন ফিউচার একটু হায়ার স্টাডিজ বা পাবলিকেশন গবেষণা এগুলো নিয়ে কাজ করতে চান, আমার মনে হয় আপনারা এখন থেকে শুরু করেন আর কি। এটা একটা বিগিনিং হইতে পারে। আহ, তারপর এই দেশ থেকেও আমার সাথে আসলে কাজ করতে চাইছেন অনেকেই আছে। আমি হয়তো এই দেশ থেকে সর্বোচ্চ 4-5 জন নিব আর কি। হ্যাঁ, তো আলটিমেটলি তো যদি কন্টিনিউ করেন সেক্ষেত্রে আসলে এই সেমিস্টার থেকে কাজটা শুরু করতে হবে আর কি। তো যদি মনে করেন লাস্ট সেমিস্টারে গিয়ে অল্পটুকু কাজ করে শেষ করে দিবেন, এটা আসলে হয়তো আমার সাথে হবে না। হ্যাঁ, অল্প অল্প হলো, আমি গ্রাজুয়েটে আসলে এটা দেখতে চাই, ডেভেলপমেন্টটা দেখতে চাই, আপনাদের প্রোগ্রেসটা একটু গ্রাজুয়েটে দেখতে চাই। তো এই হলো এই টপিক গুলো নিয়ে, মানে এই অ্যাসাইনমেন্টটা শুধুমাত্র জাস্ট ফর নট অ্যাসাইনমেন্ট ফর দিস সেমিস্টার, দিস ইজ অলসো ফর দ্য ডিরেকশন ফর দ্য ফিউচার এজ ওয়েল, জাস্ট রিমেম্বার ইট। তো আমি কি মেসেজটা ক্লিয়ার করতে পারছি? জি স্যার। স্যার আমরা কি আমাদের থিসিস এর সুপারভাইজার নিজেরা সিলেক্ট করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, নিজেরাই তো সিলেক্ট করে, আপনি প্রপোজ করবেন আর কি। না স্যার, আমরা নিজেরা তো সিলেক্ট করতে পারি না স্যার। এটা হচ্ছে আমরা যে টিচারের সাথে কাজ করব ওই টিচারের সাথে আগে যোগাযোগ করতে হয়। পরে যখন বোর্ড বসে টিচার আমাদের আইডি গুলো বললে পরে আমাদেরকে সুপারভাইজার দেয়, আমরা ডিরেক্ট সুপারভাইজার সিলেক্ট করতে পারি না। না না, সেটাই তো, আপনি তো সুপারভাইজিং কমিটিকে বা আপনার সুপারভাইজারকে বলবেন, তাই না? মানে মনে করেন এক্স ওয়াই জেড টিচার আছে, ওনার সাথে তো কথাবার্তা বলেই তো করবেন এটা। অ্যাসাইনটাও করবে হলো আমাদের ওই যে থিসিস প্রজেক্ট কমিটি নামে একটা কমিটি আছে, তো ওনাদের কাছে মেসেজটা দিতে হয় উইথ দ্য কনসেন্ট অফ সুপারভাইজার। আর যারা এই ধরনের কনসেন্ট নেয় না বা আগে থেকে যোগাযোগ করে না, তারা হলো আসলে ওই যে ফ্রি ফর্মে থাকে আর কি, সেখান থেকে টিচাররা চাইলে নিতে পারে। তো এজ এ রোল আমরা আসলে একজন টিচার সর্বোচ্চ 6 জনকে নিতে পারি, ঠিক আছে? তো এই হলো ব্যাপার আর কি। তো যাই হোক, আমার মনে হয় আপনারা যার সাথেই কাজ করেন না কেন, একটু আগে ভাগেই যোগাযোগ করেন, তাহলে এটা সবথেকে বেস্ট হবে।
ঠিক আছে, এটা গেল একটা। এখন এই অ্যাসাইনমেন্ট স্যার। নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার অ্যাসাইনমেন্টটা কি কোনো লিমিট আছে যে কত পেজের ভিতরে করতে হবে? নট মোর দেন 15 পেজ, 15 পেজের বেশি না। স্যার মানে আমি এটা মানে এটা স্যার লেখার স্টাইলটা কিরকম হবে মানে ওটা বুঝতেছি না। এটা আমি অলরেডি একটা ফরম্যাট দিয়েছি না ল্যাবের। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার আমি জানি না এই জায়গায় স্যার এইটা কি একটা আচ্ছা, একটু পরে দেখি এগুলা ল্যাবটা। আপনি হঠাৎ করে ঢুকে গেলেন কেন? একটু ওয়েট করেন, আমরা আসলে একটা একটা টপিক শেষ করি আগে, এটাতে আসবো। আহ, হ্যাঁ, শান্ত বলেন। স্যার মানে আমাদের যে টপিক সিলেক্ট করছে স্যার এটা কিভাবে লিখবো, প্রপোজটা কিভাবে করে সাবমিট করবো এটা স্যার বুঝতেছি না। প্রপোজটা তো এজ এ রিসার্চ হিসেবে লিখবেন। আই মিন, এটা একটা টেমপ্লেট, আমি অলরেডি একটা ল্যাবের একটা টেমপ্লেট দিছি, আর আপনারা চাইলে আমি আরেকটা টেমপ্লেট দিতে পারি এটা লেখার জন্য। বাট ওটা দেওয়ার পর আমার কাছে মনে হয়েছে আপনারা হয়তো চাইলে এখন কোন একটা পেপার ফরম্যাট নিতে পারবেন, এরকম আর কি। ঠিক আছে, না একটু আগে যেটা বললাম, এটা যেহেতু আমি বলতেছি আপনাদের টাওয়ার্ডস আপনার প্রজেক্ট থিসিস, এই জন্য বলতেছি আপনাদের যদি নিজেদের কোনো আইডিয়া থাকে, কোন একটা ফিল্ডে কাজ করার যদি ইচ্ছা থাকে, কোন একটা টপিক নিয়ে যদি কাজ করার ইচ্ছা থাকে, আপনি সেটাও কিন্তু এখানে ইনকর্পোরেট করতে পারেন। নট নেসেসারি যে আমি এই লিস্ট দিলাম সেটা থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এটা জাস্ট একটা ডিরেকশন, নাথিং এলস। এটা একটা জাস্ট গাইডলাইন। তো আমি, ঠিক আছে, আমি একটা টেমপ্লেট দিয়ে দিব। তো আপনাদের ওভারলি বা এগুলো দেওয়ার উদ্দেশ্য ছিল আমার আসলে আপনাকে, আপনারা যারা গবেষণা করবেন, রিপোর্ট লিখবেন, আসলে প্রফেশনাল কিছু টুলস আপনাদেরকে আমি শিখাইতে চাইছিলাম। সুতরাং আমি এই সেমিস্টারে যতটুকুই হোক আমি ওটুকুই কিন্তু এগুলোর সাথে স্টিক থাকবো আর কি। নো এমএস ওয়ার্ড অথবা অন্য কিছু না, আপনাকে কাজ করতে হবে এই পেপার ফরম্যাটে অথবা গবেষণা ফরম্যাটে। ঠিক আছে। জি স্যার। আর আপনারা, আমি যেটা দিয়েছি এটা মনে করেন, আবারও বলতেছি, এটা আপনি প্রোটোটাইপটা করতে পারলে মোর দেন এনাফ ফর মি। আমি জাস্ট আপনাদের অ্যাপ্রোচটা ঠিক আছে কিনা সেটা দেখবো। আপনি গ্রাজুয়ালি কাজগুলো করতেছেন নাকি শেষ দিনের জন্য রেখে দিচ্ছেন সেটা দেখবো। শেষ দিনের জন্য কেন বলতেছি বারবার, আপনাদের রিপোর্টে আমি দেখতেছি অনেকে কিন্তু গত 2 মাস ধরে আপনারা ওই যে ল্যাব রিপোর্টে কিন্তু হাত দেন নাই। অনেকে গতকালও দিচ্ছেন, আজকেও দিচ্ছেন, দেখছি আমি। তো আমি আশা করবো এগুলো আপনারা গ্রাজুয়ালি বাড়াইতে থাকবেন। ঠিক আছে। তো ল্যাব রিপোর্টটাও আশা করি আপডেট করবেন আপনারা আপ টু হিল ক্লাইম্বিং পর্যন্ত, আমি হয়তো 2-1 দিনের মধ্যে। আর এটা তো আমার আসলে দেয়া লাগবে না, আপনারা তো নিজেরাই এটা ডেভেলপ করতে পারবেন। তো আপ টু হিল ক্লাইম্বিং পর্যন্ত আমরা আশা করবো যে আপনারা এটা আহ, আমি আশা করবো যে আপনারা হিল ক্লাইম্বিং পর্যন্ত এটা আপডেট করবেন উইদিন দিস ব্রেক। ঠিক আছে। যদিও আমি জি স্যার। দিয়েছিলাম, অথবা আপনারাও যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন নিজেদের, সেভাবে একটু এগুলো রেডি করেন আর কি। তাহলে এই অ্যাসাইনমেন্ট সম্বন্ধে গেল, আর দ্বিতীয় ল্যাব সম্বন্ধেও স্যার বলেন। অ্যাসাইনমেন্টে আমরা মানে একটা স্ট্যান্ডার্ড কত পেজ হলে ভালো হয় একটু বলে দিবেন? না, আমি বললাম তো সর্বোচ্চ 15 পিস। যেমন এখানে টিকটো যেটা মিনম্যাক্স অ্যালগোরিদম ফাহিমে যেটা নিছে, এটা হয়তো আপনার 2-3 পেজে হয়ে যাওয়ার কথা। ঠিক আছে। তো জি স্যার ইট স্যার। ইজ আপ টু ইউ। স্যার কোড রাখতে হবে, হ্যাঁ, কোড রাখতে হবে যেহেতু থিওরি কোর্স। হ্যাঁ, কোড তো লিখতে হবে। আপনি কোড করলে কোড লিখবেন না? থিওরির সাথে তো এটা ব্যাপার না। আপনাকে একটা ওকে, ঠিক অ্যাসাইনমেন্ট দিছি, সেখানে যদি কোড লাগে কোড লিখবেন, সেখানে ফিগার দিলে ফিগার লাগলে ফিগার যোগ করবেন, সেখানে কোন একটা ফর্মুলা লাগলে ফর্মুলা দিবেন, সেরকম না ব্যাপারটা? জি স্যার। হুম, ঠিক আছে।
তো তো হয়তো ফাহিম একটা ধরেন মনে করেন হয়তো 3-4-5 পৃষ্ঠায় করে ফেলতে পারবে, সে যদি এটাকে এক্সটেন্ড করতে চায় সেটা করতে পারে, ঠিক আছে। বাট এট দ্য সেম টাইম আমি আশা করবো আপনারা যারা অন্যান্য প্রজেক্ট গুলো নিছেন, মানে গেমের গুলা হয়তো গেমের 3-4টা যেগুলো আছে এগুলো একটু ছোট হইতে পারে, বাট অন্যগুলো কিন্তু সবগুলো রিপোর্ট কিন্তু বড় হওয়ার কথা আর কি। বাট আপনারা একটা বললাম আমি সর্বোচ্চ 15 পেজ, আপনারা যদি আরো কম পেজে 6 পেজ 7 পেজ 8 পেজ 9 পেজ 10 পেজ হোয়াট এভার আর জিপিটি থেকে জেনারেট করেন অসুবিধা নাই, বাট জেনারেটেড কন্টেন্টটা যাতে বোঝা না যায় আর কি। আমি দেখবো যে আপনার ডকুমেন্টেশনটা আপনার কি, বা জিপিটি থেকে জেনারেট করার পর আপনার কোনো মডিফিকেশন আছে কিনা, ঠিক আছে। স্যার স্যার তাহলে আমরা মনে করেন কোনো টপ, যেমন আমি যে টপিকটা সিলেক্ট করছে ফেক ফেক নিউজ ডিটেকশন, ফেক নিউজ ডিটেকশন। স্যার এটাকে আমি চাইলে স্যার তাহলে এভাবে করতে হয় যে কোনো ডেটা সেট নিয়ে পুরো অ্যাপ্রোচটা কিভাবে করছে এই পুরোটা ডেফিনেটলি আপনি ক্যাগল থেকে ডেটা সেট নেন, আপনি পাবলিকলি প্রচুর ডেটা সেট আছে। আমি তো আপনারা বলতেছি আপনি এখানে একটা কাজ করলেন, এটা সেমিস্টার শেষে ফেলে দিলেন, এটা যাতে না হয়। আপনি ফেক নিউজ দিয়ে কাজ করবেন, ওইটা যাতে একটা পাবলিকেশন হয়, কনফারেন্স হোক ছোট। জি স্যার। বুঝতে পারছি। তাহলে আপনাকে, আপনার যদি সময় এরকম হয় একটু ডেটা সেট নিয়ে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে। ডেটা ক্লিনিং এর কাজ করলেন মনে করেন এই ডেটা সেটটা নিয়ে, আমি যেখানে যতগুলো জিনিস দিছি সবগুলো ডেটা সেট কিন্তু ক্যাগলে অ্যাভেলেবেল, পাবলিকতে অ্যাভেলেবেল। কেউ যদি ডেটা সেট না পেয়ে থাকেন আমাকে নক দিতে হবে, আমি ডেটা সেটের লিঙ্ক দিয়ে দিব। বাট আমি আশা করবো আপনাদেরকে, আমি শুরুটা করে দিলাম, আপনাদেরকে নোট করতে হবে, এগুলো ব্যাপার, মানে সবগুলো যাতে আমাকে দিতে না হয়। ঠিক আছে, এনি আদার কোয়েশ্চন রিগার্ডিং দ্য অ্যাসাইনমেন্ট অ্যান্ড দ্য ল্যাব? স্যার অ্যাসাইনমেন্টের ডেডলাইন কবে নাগাদ পর্যন্ত হতে পারে? 15ই এপ্রিল আর ডেডলাইন। আর এই ডেডলাইনের মধ্যে আপনাকে সফট কপি তুলে দিতে হবে, সফট কপি বিএলসি তে তুলতে হবে, আর প্রিন্ট দিতে হবে আমাকে। 14 তারিখ বন্ধ, এটা খেয়াল রাখবেন। সুতরাং আর আপনাদের তো 17 কি 19 তারিখ হলো পরীক্ষা, সুতরাং এই দিনগুলোও খেয়াল রাখবেন। আমি আপনারা সর্বোচ্চ, অনেকে 10, 12, 15 এভাবে বলছেন, আমি 15 সর্বোচ্চ দিলাম। সর্বোচ্চ মানে এটা কিন্তু হার্ড ডেডলাইন, 15 মানে 15, এটা খেয়াল রাখবেন। 1 নম্বর বিএলসি দিয়ে দিতে হবে, 2 নম্বর হলো ফিজিক্যাল দুটি, আর হলো এগুলো ওভারলিপি করতে হবে। আর যে কোনো কোডিং হবে আপনার পাইথন। এনি মোর কোয়েশ্চেন? স্যার আমাদের অফলাইন ক্লাস নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলুন। স্যার আমাদের অফলাইন ক্লাস তো 5 তারিখ থেকে আপনি শুরু করতে চাইছিলেন, কিন্তু এখন স্যার একটা প্রবলেম হয়ে গেছে কি, যারা হলে থাকে তাদেরকে আর কি কালকে নোটিশ দিছে যে হল 26 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে, মানে হলে কেউ থাকতে পারবে না আর কি, এই দিয়ে একটা নোটিশ দিছে। তো স্টুডেন্টরা স্যার তাহলে তো স্যার 26 থেকে 4 তারিখের মধ্যে আসতে পারতেছে না, তাদের আস্তে আস্তে 5 তারিখই আর কি। এখন স্যার সেক্ষেত্রে কি করা যায়? না, এখন আপনারা যদি বলেন আমি 5 তারিখ ক্লাস নিব না, ওটা তো কোনো প্রবলেম, কিন্তু আপনি এখন যেটা বললেন সেটাও কিন্তু আসলে প্রবলেম না। কেন প্রবলেম না? আমি তো স্টুডেন্ট মোটামুটি অনেকগুলোকে ডিল করি, হ্যাঁ। তো আমি যতটুকু জানি এরা বাইরে খায়, নাম্বার 1। আর 4 তারিখ পর্যন্ত মানে কি 5 তারিখ আসতে বলছে এরকম কিছু? জি স্যার 5 তারিখ আসতে বলছে স্যার, মানে 5 তারিখেই হল খুলবে আর কি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আমি তো আপনাদের কোনো সমস্যা হবে এটা আমি টোটালি চাই না। আর আপনারা যদি 5 তারিখ ক্লাস না করতে না চান, দ্যাটস ওকে, আমার কোনো প্রবলেম নাই। জাস্ট এটা রিমেম্বার, মানে এটা মনে রাখেন যে আপনার 3 দিন কিন্তু ক্লাস হবে, শুধু 5, 7, 12 তারিখ। মানে মিড টার্মের পরে আর কি। স্যার 5 তারিখের ক্লাসটা আমরা তাহলে অনলাইনে করতে পারি? ঠিক আছে, করেন, অসুবিধা নাই, তাহলে অনলাইনই হবে। ওকে স্যার, থ্যাংক ইউ।
তবে আর যারা হলে থাকেন আমাকে একটু লিস্টে দিয়ে, আমি আসলে একটু জানতে চাচ্ছি আর কি, মানে হলের ইস্যুটা। জি স্যার, আমি লিস্ট করে দিব না আপনাকে। ঠিক আছে, একটু লিস্টে দিয়েন। আর এটা তাহলে হবে না। আর কিছু, আর কোনো ইস্যু? স্যার হ্যাঁ স্যার, ফের বলেন। স্যার আপনি বললেন স্যার যে সব কোডিং পাইথনে হবে, তো আমরা যারা আছে হচ্ছে স্যার যে টপিক রোবোটিক্স নিয়ে পড়ছি স্যার, ওইখানে তো স্যার কোর্সটা তো স্যার C++ হবে স্যার। কেন এগুলো পাইথন দিয়ে করা যায় না? স্যার যায় তো, কিন্তু স্যার মানে না না, আমি এটা রিকমেন্ড করতেছি একদম, যে মানে আমি যেগুলো বললাম এগুলো হলো রিকমেন্ডেড। স্যার বুঝতে ওইটা পারছেন? পাইথন দিয়ে স্যার লাইব্রেরিজ গুলো তো জানা নেই তো স্যার, তার জন্য স্যার আজ করলাম যে ওকে ঠিক আছে, দিয়ে তাহলে করালাম। আপনি আমাকে রেশনালটা বলে দিবেন। স্যার আমরা এটাতে অভ্যস্ত, এটার এসডিকে হলো এইভাবে ভালো অবস্থায় আছে, সুতরাং আমরা দিয়ে করছি। এটুকু আপনাকে আমাকে একটু রেশনাল দিলেই হবে। স্যার আর এটা কি স্টিল, অ্যাসাইনমেন্টে মেনশন করে দিব যদি অন্য হ্যাঁ কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করি? বললাম এটা কি অ্যাসাইনমেন্টে এভাবে উল্লেখ করে দিব যদি অন্য কোনো হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ? ওখানে একটা ডিসকাশন সেকশন লিখবেন না অ্যাসাইনমেন্টে? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, যা কিছু দিবেন আপনি অ্যাসাইনমেন্টে লিখে দিবেন। আর এর পরও যদি কারো কোনো ব্যক্তিগত সমস্যা থাকে, স্যার আমার জন্য একটা প্রেশার হয়ে যায়, কোনো মানে কোনো সমস্যা থাকে, ল্যাবে হোক, থিওরিতে হোক, অ্যাসাইনমেন্ট হোক, প্লিজ ফিল ফ্রি টু সেন্ড মি এ মেসেজ। ঠিক আছে, আমার মনে হয় আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ এটুকুই থাক। আচ্ছা, ওই শামীম না ঢুকে পড়ছিলেন আপনি ল্যাব নিয়ে? ইয়েস শামীম স্যার। নূর নাকি? আচ্ছা, আপনি আপনার এটা যেহেতু থিওরি ক্লাস, আমাদের আসলে থিওরি একটু আগাইতে হবে নাম্বার ওয়ান। আর ওই যে ও, ওই যে স্যার আপনার কোডিং এ কোনো প্রবলেম হলে ল্যাব ক্লাসে অথবা আমাকে পার্সোনালি দেখান নাকি? ওকে স্যার। ঠিক আছে, স্যার ক্লাস টেস্ট আমাদের শেষ হইলে সেকেন্ড আপনি আমার সাথে 5 স্যার মিনিট আমাদের বসেন আর সেকেন্ড কি। হ্যাঁ কুইজের হ্যাঁ, বিষয়ে বলেন। ব্রিফ দিতে চেয়েছিলেন। ও আচ্ছা, সেকেন্ড কোর্সটা কবে দিবেন? কালকে, পরশু, বা কোন দিন? স্যার ঈদের পরে স্যার। স্যার ঈদের পরে দেই। স্যার 5 তারিখে নেন। 5 তারিখে এটা তো তো 5 তারিখে তো ঈদের ছুটি তো। এরপরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন শুরু হওয়ার মতো ব্যাপার হয়ে গেছে পুরো। আচ্ছা ওকে, ঠিক আছে, 5 তারিখ নেব। ঠিক আছে, মনে হয় আমরা সব বিষয় নিয়ে ডিসকাস হয়ে গেছে আমাদের। এবার একটু আগাই। আর আমি বলি, অপটিমাইজেশন আর মেশিন লার্নিং এই দুইটার উপর কিন্তু বুঝতে হবে। আমি যতটুকু শুনছি আপনাদের তো এই সেমিস্টারে মেশিন লার্নিং ছিল মনে হয়, মেশিন লার্নিং কোর্সটা মনে হয় আপনাদের শেষই হয়ে গেছে সম্ভবত। তো আমি এই দুইটা চ্যাপ্টারের উপর বুঝতে নিব। হ্যাঁ, ঠিক আছে। স্যার কোনটা কোন টপিক, মেশিন লার্নিং আর অপটিমাইজেশন? হ্যাঁ, অপটিমাইজেশন আর মেশিন লার্নিং। অপটিমাইজেশন তো শেষ করছি, যতটুকু শেষ করছি আর কি। আর ওখানে মনে হয় 2-1টা স্লাইড ছিল, ওগুলো একটু দেখে নেবেন। ঠিক আছে। হ্যাঁ, টাইপ 4।
বলেন আপনি। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি বলছিলাম যে আচ্ছা, আমি তো প্রেজেন্টেশন দেই নাই, আমি তো সোলো প্রেজেন্টেশন দিতাম, সেটাকে আমি ঈদের পরে দিতে পারবো? আমি আপনাকে শুনতে পাচ্ছি না আসলে। প্রেজেন্টেশন স্যার এখনো 5টা 6টা গ্রুপ বাকি আছে, 5টা বাকি আছে মিনিমাম। আপনি কোন একটা গ্রুপে অ্যাড হয়ে যান প্লিজ। আমি গ্রুপে তো দিচ্ছি না স্যার, আমি সোলো দিচ্ছিলাম স্যার, গ্রুপে জায়গা নেই কোনোটায়, তার কারণে আমি সোলো দিব। তো আমি একটা গ্রুপের সাথে আর কি, যেদিন গ্রুপ দিচ্ছে তার সাথে আমি অ্যাড হয়ে ওই দিনই দিয়ে দিতে চাচ্ছিলাম আর কি। তো এটা কি ঈদের পরে দেওয়া যাবে তো আচ্ছা, স্যার? ভাই এটা নিয়ে আমার হ্যাঁ একটু হ্যাঁ, ঠিক আছে, দিবেন। ঠিক আছে, ঠিক ধন্যবাদ। আছে। আসসালামু আলাইকুম। ভাই অপটিমাইজেশন আচ্ছা, ঠিক আছে, আমরা আজকে একটু মেশিন লার্নিং এর একটু ব্রিফলি দেখি। হ্যাঁ, শামিন। স্যার আমাদের ল্যাবে কোড ফোর্সেস এর একটা প্রবলেম সলভ করে ওভারলিফে আপডেট করতে হবে না? হ্যাঁ, একটা বা দুইটা বলছিলাম আর কি। স্যার প্রবলেম স্টেটমেন্টের লিংকটা দিয়ে দিয়ে দিতে হবে টেক্সট অপশনে। হ্যাঁ হ্যাঁ, যেটা সলভ করলেন তার একটা আপনি দিয়ে দিবেন, লিঙ্কটা দিয়ে দিবেন, অথবা ওইভাবে ওগুলো দিছি। রেফারেন্সে দিয়ে দিবেন, আচ্ছা রেফারেন্সে ঠিক দিয়ে আছে। দিবেন। ঠিক আছে? আমি অলরেডি দিছি স্যার সম্ভবত, কিন্তু এই যে ওভারলিপ আপলোড করা হয়নি, কোল্যাবে করছি। আচ্ছা, ঠিক আছে, এখানে পার্টলি মনে হয় আমরা অলরেডি এগুলো ডিসকাস করছি। তারপরও আমি যেহেতু এটা কোর্সে আছে, সুতরাং আর একটু যাচ্ছে আর কি, এজ এ পার্ট হিসেবে। তো আপনারা তো মনে হয় আমার স্লাইড দেখতে পাচ্ছেন আশা করি। হ্যাঁ, স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। off হয়ে গেছে। ঠিক আছে, start হয়ে গেছে। আচ্ছা, এখন লার্নিং জিনিসটা আসলে আমরা সবাই বুঝি। এই যে যেমন আমাদের যে লার্নিং প্রসেসটা, আমরা যে কোনো কিছু আসলে এনভায়রনমেন্ট থেকে শিখি, সেটা আমাদের ফ্যামিলি হোক, সেটা আমাদের স্কুল হোক, বা যেখানে স্টাডিং, মানে যেখানে আমরা পড়াশোনা করি। তো এর বাইরে হলো আমাদের এক্সপিরিয়েন্স হয় যে কোনো একটা ঘটনা হয় এর জন্য। সরি স্যার। কিছু বোঝা যাচ্ছে, আমরা আসলে বিভিন্ন আমাদের এনভায়রনমেন্ট থেকে হোক, আমাদের এডুকেশন ইনস্টিটিউট থেকে হোক, বা আমাদের যে কোনো একটা ঘটনা বা কোনো একটা এক্সপিরিয়েন্স থেকে আমাদের লার্নিং হয়। এখন মেশিন লার্নিংটা কিভাবে হয়? যেমন আগে, আচ্ছা এটা বাই দ্য ওয়ে, এটা হলো ইউনিভার্সিটি অফ টরন্টোর একটা স্লাইড। আমি আসলে নতুন করে স্লাইড বানাইনি, এটা ওকে একটু রান করতে চাচ্ছি। তো এখানে দেখেন একটা কম্পিউটার প্রোগ্রাম। এতদিন আসলে আমরা যেটা সেটা হলো আমাদের যে কোনো একটা প্রবলেম থাকলে সেটাকে সলভ করার ট্রাই করতাম আমরা কম্পিউটার প্রোগ্রাম দিয়ে। অর্থাৎ প্রোগ্রামিং করে করে আমি কিন্তু যে কোনো প্রবলেম সলভ করতাম। এটা ছিল ব্যাক ইন স্যার কথা শোনা যাচ্ছে না।
হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? আমি কি আউট হয়ে যাচ্ছে মাঝে মধ্যে? ইয়েস স্যার, এখন শোনা যাচ্ছে। জি স্যার। ওকে। তো আমরা এক্সপ্লিসিটলি কম্পিউটার প্রোগ্রামিং করতাম কোন একটা প্রবলেম সলভ করার জন্য। তো এখানেও যদি আপনি সেটা চিন্তা করেন, যেমন প্রোগ্রামের ক্ষেত্রেও দেখেন কয়েকটা বিষয়। এখানে যেটা বলা হচ্ছে এক্সপিরিয়েন্স, টাস্ক, পারফরমেন্স মেজার। তাহলে এই ব্যাপারগুলো কি আসলে? যেমন টাস্ক, আমি যদি বলি লাস্টে যেটা আপনাদের করালাম, একটা টাস্ক করলাম হিল ক্লাইম্বিং অ্যালগরিদম, তাহলে এটা একটা কি টাস্ক না? আর এটা পারফরমেন্স মেজারটা কি? আমার মনে করেন লসটা কমতেছে কি বাড়তেছে, এটা হলো আমার পারফরমেন্স মেজার। আর এক্সপেরিয়েন্সটা কি? এখানে মনে করেন আমি বিভিন্ন ভ্যালু দিয়ে আমি ট্রায়াল এন্ড এরর করতেছি, ঠিক আছে? অর্থাৎ আমি বারবার দেখতেছি, এগুলো হলো তার এক্সপেরিয়েন্স। তো একটা কম্পিউটার প্রোগ্রামের বলেন বা মেশিনেরও কিন্তু এই ধরনের আমাদের মতো লার্নিং প্রসেসটা সামহাও এটাকে কি করে, ইমিটেট করে আর কি। তো ঠিক আছে, বুঝতে পারছি এটা। তাহলে আমাদের লার্নিং আর মেশিন লার্নিং বা কম্পিউটার প্রোগ্রামিং কথাই বলেন, এটাও কিন্তু আসলে আমাদের মতো এই ধরনের এক্সপেরিয়েন্স, কোন একটা টাস্ক ওরিয়েন্টেড কাজ বা ওটার ভ্যালুটা যেটা আছে, অর্থাৎ আমাদের পারফরমেন্স মেজার নিয়ে কিন্তু এইটা প্রোগ্রেসটা হয়। ঠিক আছে, তাহলে এটা গেল। তো এখন কথা হলো আমাদের মেশিন লার্নিং ব্যাপারটা কেন আসতেছে? এতদিন তো আমরা যেটা ছিলাম মনে করেন কম্পিউটার প্রোগ্রাম, এখন নতুন করে মেশিন লার্নিংটা কেন লাগতেছে? সেটা এই জন্য লাগতেছে কারণ আমাদের প্রবলেম ডোমেইন গুলো এখন কিন্তু বেশ কমপ্লেক্স। যেমন আগে আমরা হয়তো ছোট ছোট প্রবলেম গুলো সলভ করতাম, কিন্তু এখন আমার ডিমান্ডটা কিন্তু অনেক বেশি। হিউম্যানের যে নেচারটা সেটা হলো সে কিন্তু সবসময় মানে ইনভেনশনটা চায়, বড় বা কমপ্লেক্স প্রবলেম গুলো সলভ করতে চাই। যেমন আপনার এখানে একটা উদাহরণ হিসেবে দেখেন, ডেভেলপমেন্ট পিপল অ্যান্ড অবজেক্টিভ। ঠিক আছে, এই কাজগুলো কিন্তু আর আপনার ট্রেডিশনাল প্রোগ্রামিং দিয়ে কিন্তু সম্ভব হয় না। তখন আমার কি লাগে, তখন ট্রেডিশনাল এই কম্পিউটার প্রোগ্রাম দিয়ে সম্ভব না, হয় না, আমাকে কোন একটা প্যাটার্ন বুঝতে হয়, সেই কাজটা সলভ করতে হয় আপনার এ ধরনের মেশিন লার্নিং কনসেপ্ট গুলো দিয়ে। ঠিক স্যার আছে, কথা কেটে কেটে আসতেছে স্যার, কথা বোঝা যায় না ঠিক মতো। হ্যাঁ শুনতে পাচ্ছেন এখন? জি স্যার, এখন শোনা যাচ্ছে। তাহলে ঠিক আছে, আমাদের যেগুলো এখন কমপ্লেক্স টাস্ক সেগুলো আসলে আর ট্রেডিশনাল কোড করে কম্পিউটার প্রোগ্রাম করে কিন্তু সলভ করা যাচ্ছে না। সে কারণে কিন্তু এই মেশিন লার্নিং এর ব্যাপারটা, অর্থাৎ আমি মেশিনকে লার্ন করাবো জাস্ট প্যাটার্নটা বোঝার জন্য, যা কিছু দরকার আমি তাকে সেটাই ইনপুট দিব, বাকিটা সে হলো লার্ন করে নিবে। কারণ মানুষের ক্ষেত্রে হলো থিঙ্কিংটা সাধারণত মনে করেন 2 ডাইমেনশনাল অথবা 3 ডাইমেনশনাল, এটার পরে কিন্তু তার লিমিটেশনটা চলে আসে। মানুষ কিন্তু যখন ফিচারটা বেশি হয়, যেমন আপনি একটা যদি ইমেজের চিন্তা করেন, ইমেজে কিন্তু অনেকগুলো পিক্সেল, তো যতটা পিক্সেল ততটা ফিচার চিন্তা করেন, ততটা ডিমেনশন চিন্তা করেন, তখন এগুলো কিন্তু হিউজ অ্যামাউন্ট হয়ে যায়। তো এই কারণে এই ধরনের যখন ডিমেনশনালিটি গুলো একটু বাড়ে, অর্থাৎ একটা প্রবলেম যখন অনেক জটিল হয়ে যায়, তখন এগুলো আর কিন্তু ট্রেডিশনাল প্রোগ্রামিং দিয়ে সলভ করা সম্ভব হয় না। তো এগুলা সলভ করার জন্য আমাদের আসলে এই মেশিন লার্নিং অ্যাপ্রোচ গুলো লাগে, অর্থাৎ প্যাটার্নটা বোঝানো হলো বেশি দরকার। তো এই জন্য মেশিন লার্নিং কনসেপ্টটা হলো অনেকটা এরকম। আগে আমরা ট্রেডিশনাল প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা এক্সপ্লিসিটলি কোড করতাম, অর্থাৎ আমাদের মনে করেন কম্পিউটার আছে, আমরা
কোড করতাম কিছু, তারপর কিছু আউটপুট পাইতাম। সেই আউটপুটটা আমাদের সাথে মিলতেছে কিনা সেটা আমরা কম্পেয়ার করতাম। তো এখন কথা হলো কাজটা হয়ে যাচ্ছে একটু ভিন্নভাবে। আমরা এখন কোড এখান থেকে মনে করেন ডাটা, তো এখন আমরা ডেটা দিচ্ছি, সাথে আউটপুটটা দিয়ে দিচ্ছি। আউটপুট মিনস মনে করেন লেভেলটা দিচ্ছি, আর পাশাপাশি এখানে আমার হলো একটা মডেল ডেভেলপ করতেছি অথবা একটা প্রোগ্রাম ডেভেলপ করতেছি। এই হলো ব্যাপার। তো এখানে হলো আসলে আউটপুটটা হলো লেভেলটা, এই লেভেলটা এখন হলো আপনি ইনপুট হিসেবে দিচ্ছেন, অর্থাৎ আমি ডেটাও দিচ্ছি, তার লেভেল কি হইতে পারে সেটাও আমরা কিন্তু দিচ্ছি। দেওয়ার পরে আমি বলতেছি না এটা দিয়ে একটা মডেল ডেভেলপ করো, এটা প্যাটার্নটা তুমি বের করো, এই দুইটা জিনিসের মধ্যে প্যাটার্নটা বের করো, তাদের মধ্যে রিলেশনটা কি সেই প্যাটার্নটা বের করো। আর সেই কাজটাই করতেছে আপনার এই মেশিন। এটুকু আমাদের কি ক্লিয়ার? আপনারা একটু মাঝে মধ্যে সাউন্ড করেন, বিকজ অফ আসলে আমি এখানে দুইটা ডিভাইস নিয়ে কাজ করি, তো আমার এই ডিভাইসটা কাজ করতে ওই যে কম্পিউটারের সাথে আবার কানেক্ট করা লাগে আর কি। তো সো ফার সো ক্লিয়ার। এখানে এজ এন এক্সাম্পল হিসেবে দেখেন ভিশন, ভিশন মানে কোন প্রবলেম ইমেজ রিলেটেড, ভিডিও রিলেটেড যেগুলো আছে সেগুলো হলো কম্পিউটার ভিশনের প্রবলেম। স্পেসটা বুঝতে পারছেন? তারপর হলো এই যে চেঞ্জিং এনভায়রনমেন্ট, যেমন আমাদের স্প্যাম ডিটেকশন। আচ্ছা, কেউ র্যানসমওয়্যারের নাম শুনছেন? জি স্যার। জি স্যার। স্যার একটা ভাইরাস। স্যার ভাইরাস স্যার। র্যানসমওয়্যার ভাইরাস, এটা কাজটা কি? স্যার অনেকটা ডিজিটাল হাইজ্যাকিং এর মতো স্যার, ফাইলগুলো কারাপ্ট করে ফেলে, দেন স্যার কোনো একটা ডিমান্ড করে। আচ্ছা, র্যানসম মিন্স কিন্তু আপনার এই যে আমরা মানে পণ দাবি করি না কাউরে, মানে মুক্তিপণ বলে এটাকে অপহরণ করে স্যার। হ্যাঁ, অপহরণ করার পরে আমরা তো কি তাকে মুক্তি দেওয়ার জন্য পণ দাবি করি, সেটাই কিন্তু আসলে র্যানসম। তো আর কম্পিউটারের সাথে তো একটা বেশি যায়। তো এটা ওই যে যেটা বললো ডিজিটাল মানে হাইকিং এর মতো, হাইজ্যাকিং এর মতো, অপহরণের মতো। তো আপনার কোন একটা সিস্টেমকে সাধারণত যদি হাইজ্যাক করার পর বা ক্র্যাক করার পর ওটাকে সিস্টেমকে অচল করা হয়, এবং অচল করে পরে ওই অর্গানাইজেশনকে বলা হয় যে তুমি আমাকে $1,00,000 দাও, তাহলে আমি এটাকে ফ্রি করে দিব। ব্যাপারটা এরকম। তো এগুলো আসলে কিন্তু একসময় এত কঠিন বা এত ডাইনামিক ছিল না এই হ্যাকিং গুলো, বাট এগুলো এত এখন ডাইভার্স এবং এত কন্টিনিউয়াস, আসলে হিমশিম খাচ্ছে। আরেকটা জিনিস হয়তো আপনারা জানেন, জিরো ডে অ্যাটাক। যেমন আজকে যে অ্যাটাকটা হবে সেটা কিন্তু সিস্টেম অ্যান্টিভাইরাস বলে কিন্তু হয়তো তারা এখনো আইডেন্টিফাই করতে পারে না, অথবা সিগনেচারটা কোনো সিস্টেমে নাই। তো এগুলো হলো আসলে বেস্ট কস্টলি আর কি। এই ধরনের অ্যাটাক যখন হয় বেস্ট কস্টলি, তো এগুলো যদি আপনার কোন রকম এই যে মেশিন যদি লার্ন করা যায়, মিনিমাল ড্যামেজটা হয় আর কি। তাই জন্য বলা হচ্ছে আমাদের এই ধরনের যে সলিউশন গুলো আমাদের কোনো একটা খুব কমপ্লেক্স সিচুয়েশন লাগে বা কোনো একটা রেপিডলি চেঞ্জিং কোনো সিচুয়েশন লাগে, সেক্ষেত্রে আমাদের এখন এই মেশিন লার্নিং ছাড়া কোনো ওয়ে নেই। তো আরেকটা ব্যাপার এখানে একটা জিনিস দেখছেন, সেটা হলো আমাদের হিউম্যান প্রোগ্রামার্স যারা আছেন, তো এই মেশিন লার্নিংটাও আলটিমেটলি ডেভেলপ করা হবে কিন্তু হিউম্যান প্রোগ্রামার্স। বাট আমরা ম্যানুয়ালি যে প্রোগ্রামটা করতাম, ট্রেডিশনাল যে প্রোগ্রামিংটা করতাম, সেটা হচ্ছে কিন্তু এখানে একটু ডেফিনেটলি ইমপ্রুভ পারফরমেন্স আমাদেরকে পেতে হবে, ঠিক আছে? আর হলো প্রাইভেসি এন্ড ফেয়ারনেস। তো এখন কোন একটা নিউজ মনে করেন এখন আমাদের দেশে যে সিচুয়েশন, মানে আমি এজ এন এক্সাম্পল এই এখনকার সিচুয়েশনে বলি, হয়তো একটা পোস্ট কোন একটা দলে বলতেছে না এটা তো পজিটিভলি লিখছে, তো আপনার আরেকজন হয়তো এটাকে মতামত দিবে যে এটা হয়তো না, এটা পজিটিভ না, এটা নেগেটিভ একটা ইস্যু। তো
তো এখানে আসলে ফেয়ারনেসটা কিন্তু যখন মানুষ ইভ্যালুয়েট করে তখন ফেয়ারনেসটা থাকে না, কিন্তু মেশিন যখন এটাকে ইভ্যালুয়েট করে ভেরি মানে বেশি চান্স থাকে এরকম যেটা আপনার মানে করবে, কারণ এখানে মানুষের ক্ষেত্রে এটা হলো একটা বায়াস চলে আসে, কিন্তু মেশিনের ক্ষেত্রে করে না। ঠিক আছে, তো এই হলো ব্যাপার মোটামুটি। এখানে অলরেডি বলছি আমি আনকভার প্যাটার্নস ইন ডেটা, ডেটাটা দিব আমি মেশিনকে, কিন্তু ডেটাটা দিব আর অ্যাসোসিয়েটেড লেভেল দিব বা কোন একটা প্যাটার্ন আমি তাকে মানে ডেটাটা দেব মূলত। তো, আর সেখান থেকে হলো সে হলো প্যাটার্নটা বের করবে, এটাই হলো তার আসলে মূল কাজটা। তো অনেকে এটা বলতে পারে যে এটা তো মনে হয় প্রবাবিলিস্টিক থিওরির মতো বা স্ট্যাটিস্টিক্স যেগুলো আছে সেটা। তো স্ট্যাটিস্টিক জিনিসটা কি, এটা আমরা একটু ব্রিফলি পড়ছিলাম মিড টার্মের আগে। সেটা হলো যেমন আমি কয়েন দিয়ে বারবার উদাহরণ দিচ্ছিলাম। আমরা কয়েনটা থ্রো করার আগে জানি এটা হলো 50% চান্স হলো আপনার, 50% চান্স হলো আপনার টেইল আসবে। তাহলে এটা একটা স্ট্যাটিস্টিক, এটা আমাদের হিস্ট্রিক্যালি আমাদের এটা একটা নলেজ। ঠিক আছে, তো তদ্রু আমরা কোন একটা প্রবলেম যদি সলভ করতে শুরু করি আমাদের ইনিশিয়ালি একটা নলেজ থাকবে, পরবর্তীতে সেটা হলো আমরা আসলে প্যাটার্নটা অ্যাকচুয়াল ওই ডেটা সেটটার বা ওই প্রবলেমটার ইনসাইটের ডেটাটা বা স্ট্যাটিস্টিকটা আসলে কিন্তু নিয়ে বিভিন্ন অ্যালগোরিদম বা অ্যালগোরিদম দিয়ে আমরা কিন্তু এক্সট্রাক্ট করবো, এই হলো ব্যাপার। তো এখানে ক্যালকুলাস যেমন অপটিমাইজেশনের ক্ষেত্রে আমরা ক্যালকুলাস এবং ডেরিভেটিভস এগুলো ইউজ করছি, এটি তো অলরেডি। লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে কি কি কভার করে সাধারণত, যেমন ভেক্টর কভার করে, তারপর ম্যাট্রিক্স, এগুলো কিন্তু আমাদের যে কোনো একটা মেশিন লার্নিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো একটু লাগবে। অর্থাৎ ডেটাটা আমরা হয়তো একটা ইমেজ আকারে দেখতেছি, যেমন একটা ইমেজ, কিন্তু এটাকে আসলে আমাকে একটা ভেক্টরে কিন্তু কনভার্ট করতে হবে। এই ভেক্টরে কনভার্ট করার পর এই যে পিক্সেল ভ্যালুগুলো কিন্তু শুধুমাত্র এখানে এই পিক্সেল ভ্যালুগুলো কিন্তু পিক্সেল ভ্যালু হতে পারে 0 থেকে 256 বা 255, 128, 127, 138, 254, এরকম কিন্তু এই পুরো ইমেজটাকে আমরা কিন্তু কারণ মেশিনে কিন্তু যেটা বুঝি সেটা হলো যে কোনো একটা নাম্বার। তো এই ধরনের ইমেজটা কিন্তু একটা ভেক্টরাইজ করে আমাদের কাজ করতে হয়, আর সেগুলোই আসলে ডিসকাশন করা হয় এই লিনিয়ার অ্যালজেব্রায়। আর সেগুলো বিভিন্ন ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো আছে, যেমন ম্যাট্রিক্স অপারেশন আছে, তারপর হলো একটা যেমন এই এরকম ফরম্যাটে নিয়ে যাব বা একটু এক্সপ্রেসিং করবো, এটা এইভাবে আছে, তো হয়তো দেখা যাচ্ছে এটাকে একটু এক্সপ্রেসিং করলাম, ফরম্যাটে নিয়ে যাওয়া, এই কাজগুলো কিন্তু এই ট্রান্সফরমেশন গুলো কিন্তু এই লিনিয়ার অ্যালজেব্রার মাধ্যমেই আমরা করবো আর কি। ঠিক আছে, আর ক্যালকুলাসের মধ্যে বললাম এই যে কোনো একটা অ্যালগরিদমকে যখন আমরা অপটিমাইজ করব সেগুলো কিন্তু এই ক্যালকুলাস দিয়ে করতে হবে আর কি। তো মোটামুটি এখানে এই হলো ব্যাপার, আসলে মেশিন লার্নিং বিহাইন্ড এর ম্যাথমেটিক্স যেগুলো কাজ করে সেগুলো হলো ব্রিফলি এটা। আর এখানে আমাকে বিশেষ করে যেগুলো সায়েন্টিস্ট এবং পলিসি মেকার যারা আছে তারা একটু স্ট্যাটিস্টিক্সের উপর নির্ভর করে, আর আমরা যারা কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা ইঞ্জিনিয়ারিং আছে তারা হলো আসলে কোন একটা মডেল ডেভেলপ করার পর সেটা প্রিডিক্টিভ পারফরমেন্সটা আমরা কিন্তু কি করি, মেজার করি, এবং সেই যে সলিউশনটা আমরা বের করবি সেটা কি স্কেলেবল কিনা, সেটা অটোনোমাস কিনা, এই ব্যাপারটা আমরা বেশি ফোকাস দিই। আর যারা পলিসি মেকার আছে বা জেনারেল ম্যানেজার অথবা সিইও যারা আছে তারা হয়তো এই জিনিসগুলোকে স্ট্যাটিস্টিক্যালি দেখে কোন একটা ডিসিশন নিতে পারে। ঠিক আছে, রিলেশন হতে তো অনেকে এখন আপনারা হয়তো বুঝতে পারতেছেন
স্যার আপনার মাইকটা অফ হয়ে রয়েছে স্যার। হ্যালো, এখন কথা বোঝা যাচ্ছে স্যার। কোন মাইকটা অফ হয়ে আছে? স্যার এতক্ষণ যা বলছিলেন স্যার কিছু শোনা যায় না স্যার। মাইক কিন্তু অফ হয়েছে, আমি সেটা বলতে পারতেছি না স্যার। এইটা স্যার এটা থেকে তো কথা শোনা যাচ্ছে যে আজম খান লেখা যেটা, সেটা থেকে কথা বোঝা যাচ্ছে স্যার। না না, এখানে কিন্তু আমি কি জানি স্পিকারটা কিন্তু ল্যাপটপের ইউজ করতেছি। এটা দেখেন না আপনি, এই এটাতে এইটার মাইকটা অফ থাকবে, কারণ এটা আমি এটা চাল রাখছে, এটা ইউজ করলে ওই যে ইকো হয় আর কি। আচ্ছা স্যার, ঠিক আছে। মানে স্যার ঠিক এতক্ষণ আছে, কথা শোনা যাচ্ছিল না আর কি। স্যার দুইটা মাইকই অফ ছিল কোনো কারণে স্যার। ওটাই। এই স্লাইড থেকে কিছু শুনছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা তো এখন এখানে মূল কথাটা হলো এর এখানে ঘুরে ফিরে বারবার একই কথা আসবে, লার্ন বেসড অন ডেটা, এগুলো মূল ব্যাপার। ঠিক আছে, আর এগুলো হলো সলভিং প্যাটার্ন রিকগনিশন প্রবলেম, অর্থাৎ ইনসাইডের প্যাটার্নটা আপনার যে কোনো ভাবে বের করাটাই হলো এই এর বলেন বা মেশিন লার্নিং এর কাজটা। এটা হলো আমাদের মেইন গোলটা। জাস্ট রিমেম্বার দিস ওয়ান। ঠিক আছে, আর হিউম্যান লার্নিং এটাও একটু করে একটু বলি আমি। তো মানুষের ক্যাপাসিটিটা কিন্তু অনেক বেশি হাই। কিরকম? সে কিন্তু আপনার এই যে ডেটা এফিসিয়েন্ট মিনস কি, আপনি কিন্তু একটা ইমেজে যত ধরনের অবজেক্ট থাকুক এগুলা কিন্তু একবার দেখা মাত্রই কিন্তু আইডেন্টিফাই করতে পারে। মেশিনের ক্ষেত্রে কিন্তু সেটা সেভাবে কাজ করে না। এটা বুঝতে পারছেন? তো এখন মানুষের ক্ষেত্রে হলো ডেটা এফিসিয়েন্ট, অর্থাৎ আপনার কাছে যে কোনো ডেটা দিলে, সেটা ইমেজ ডেটা হোক, সেটা ভিডিও ডেটা হোক, সেটা যে কোনো ডেটাই হোক, আপনার কাছে কিন্তু দিলে মানুষ সহজে এই জিনিসগুলোকে অ্যাবজর্ব করতে পারে, সেগুলো ডিটেক্ট করতে পারে। অর ইভেন ওখানে যদি বিভিন্ন ধরনের মানে শত ধরনের অবজেক্ট থাকে, সে কিন্তু দেখার সাথে সাথে এগুলোকে আইডেন্টিফাই করতে পারে। অর ইভেন এখানে যদি এই জন্য বলা হচ্ছে মাল্টিপল টাস্ক যদি থাকে, যেমন ছবি থাকলো, নিচে ল্যাঙ্গুয়েজ থাকলো, অন্য কিছু থাকলো, এগুলো সবগুলো কিন্তু সে আইডেন্টিফাই করতে পারে। কিন্তু যখন সে প্রথম থেকে শুরু করে, যেমন আমাদের একটা বাচ্চা যখন শিখতে শুরু করে তখন তার হলো ইনিশিয়ালি টাইমটা লাগে, কিন্তু গ্রাজুয়ালি যখন সে একটা লেভেলে পৌঁছে তখন কিন্তু এই লার্নিং কার্ভটা কিন্তু হয়তো প্রথম দিকে এই লার্নিং কার্ভটা এরকম, কিন্তু পরবর্তীতে লার্নিং কার্ভটা কিন্তু খুব হাই হয়। ঠিক আছে, জি স্যার। তো আর এই মেশিন লার্নিং এর ক্ষেত্রে অথবা ডিপ লার্নিং এর ক্ষেত্রে আপনার এই মানুষ যে লার্নিং প্রসেসে যায়, আমি একটা আপনাদেরকে ছবি দিয়েছিলাম, মনে আছে কিনা দেখেন, এরকম একটা ছবি দিয়েছিলাম, যেটাতে হলো আপনার এই ইনপুট গুলো হলো একটা ব্রেইন সিস্টেমের মতো একটা সিস্টেমের মধ্যে দিয়ে গিয়ে একটা আউটপুট দেয়। তো মানুষের ক্ষেত্রে হলো আপনার পঞ্চ ইন্দ্রিয় গুলো হলো সেন্সরি সিস্টেম, আর মেশিন লার্নিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো হলো যেমন মনে করেন এই ভিজুয়াল, ক্যামেরা অথবা কোনো একটা মাইক, এগুলো কিন্তু সেন্সরি সিস্টেম হিসেবে কাজ করে। এসবগুলো ইনপুট নেওয়ার পর প্রসেসিং করে কিন্তু সে আউটপুটটা দিয়ে থাকে। তো এই জন্য এগুলো হলো বায়োলজিক্যাল সিস্টেম যেভাবে আমাদের কাজ করে, মেশিন লার্নিং ক্ষেত্রে হলো এই জিনিসগুলো হয়তো নিউরাল নেটওয়ার্কস নাম দিয়ে আমরা এগুলাকে কাজ করি। তো কিছু কিছু ক্ষেত্রে এটা হয়তো হিউম্যানের চেয়ে ভালো, সাধারণত ভালো পারফর্ম করে না, তবে এই জন্য তারপরেও কিছু কিছু ক্ষেত্রে করে। তবে সাধারণত যেটা ধারণা করা হয় সেটা হলো যে আপনার হিউম্যানস থেকে এটা মানে এক্সিট করবে না। মেশিন লার্নিং এখানে সুপারভাইজড, আনসুপারভাইজড
আর রিইনফোর্সমেন্ট। সুপারভাইজড মানে বুঝছেন, যেটার হলো আমার একটা ডেটাটা থাকবে, সাথে হলো একটা লেভেল তো থাকবে। আর আমরা মেশিনকে সাধারণত দুইটাই জিনিস দিব, ডেটা দিব, সাথে লেভেলটাও দিব। সে আউটপুট দিব হলো একটা মডেল অথবা একটা প্রোগ্রাম আপনাকে দিবে, হয়তো একটা মডেল, এবং অপটিমাইজড মডেল হবে। এই প্যারামিটারগুলো আমাকে চেঞ্জ করে করে দিবে। তো এখানে যেহেতু ডেটা এবং লেভেল আছে, সেটা হলো সুপারভাইজড লার্নিং। অর্থাৎ আমরা স্যার লেভেল বলতে এখানে কি বোঝানো হয়েছে? একটা মনে করেন কাউয়ের ছবি, কাউ, এটা এই ছবিটা মনে কাউ, এটা হলো তার লেভেল। তারপর এটা মনে করেন ডগের ছবি, অর্থাৎ এটা ইমেজ দেওয়ার পর সেটা কি সেটাও বলে দিয়ে আর কি, এটা হলো লেভেল। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা হলো সুপারভাইজড লার্নিং, যেহেতু ডেটা আর লেভেল যদি দুইটাই থাকে। আর আনসুপারভাইজড কোনটা? শুধুমাত্র আপনি মনে করেন শুধু ইমেজটা দিলেন, কিন্তু আপনি কোনো লেভেল দিলেন না, কিন্তু মডেল ডেভেলপ করবেন। সেক্ষেত্রে সেটা সুপারভাইজ থাকবে না, সেটা আপনাকে হয়তো ক্লাস্টারিং অথবা মনে করেন এখানে আপনি 100টা ছবি দিলেন, যেখানে মনে করেন হয়তো 30টা ছবি হলো কাউয়ের, ডগের ছবি মনে করেন 30টা, আর বাকি 40টা হয়তো মনে করেন হর্সের ছবি। ঠিক আছে? তাহলে আপনাকে তখন এই ডেটা থেকে শুধুমাত্র করতে হবে ক্লাস্টারিংটা। আমি হলো কাউয়ের একটা ক্লাস্টার করব, ডগের একটা ক্লাস্টার করব, হর্সের একটা ক্লাস্টার করব, আমার যদি 100টা ইমেজ থাকে, এবং সেখানে যদি আমি জানি যে এই 3টা প্রাণী ছাড়া আর কিছু নাই, সেক্ষেত্রে আমাদের এই ক্লাস্টারিংটা হবে 3টা ক্যাটাগরিতে ক্লাস্টারিংটা হবে। ওকে, তাহলে সুপারভাইজ বুঝলাম, আনসুপারভাইজ বুঝলাম। আর রিইনফোর্সমেন্ট লার্নিং হলো এটা কন্টিনিউয়াল একটা প্রসেস। এটা এনভায়রনমেন্ট থেকে আমরা কি জানি, কোনো একটা এজেন্ট, এগুলো তো অলরেডি জানেন আপনারা, তার এনভায়রনমেন্ট থেকে শিখবে। তো এনভায়রনমেন্টের সাথে কন্টিনিউয়াস ইন্টারাকশন করে করে সে কিন্তু শিখবে। ঠিক আছে? এবং এই এনভায়রনমেন্ট থেকে সে কি ঠিক জিনিস শিখতেছে নাকি ভুল জিনিস শিখতেছে, এটা আমরা একটা জিনিস তাকে হয় রিওয়ার্ড করব অথবা প্যানালাইজ করব। যেমন আপনি দাবা খেলা খেলতে বসছেন মনে করেন কম্পিউটারের সাথে, তো কম্পিউটার যদি মনে করেন আপনার চালের পর বা চালের পর মনে করেন একটা রং চাল দিল, কি রকম রং বলতে কি, এটা হয়তো অপটিমাইজ একটা চাল দিল না, তখন আমি তাকে হয়তো প্যানালাইজ করব, মনে করেন -5 দিলাম। কিন্তু এমন একটা চাল দিল যেটার কারণে সে হয়তো দেখা যাচ্ছে আপনার আপনার পারফরমেন্সটা বা আপনি একটু ব্যাঘাতে পড়লেন, তখন আমি হয়তো তাকে +5 পয়েন্ট দিব। এভাবে এনভায়রনমেন্টের সাথে যখন এজেন্ট ইন্টারেক্ট করে, তখন আমি তাকে তার ইন্টারাকশন, তার অ্যাকশনের উপর ভিত্তি করে তাকে আমি হয় রিওয়ার্ড দিব, না হয় প্যানালাইজ করব। ঠিক আছে? যেমন আমি রিয়েল ওয়ার্ল্ডের ক্ষেত্রে যদি বলি, যেমন বিদ্যুৎ প্রোডাকশন, পাওয়ার প্রোডাকশনের ক্ষেত্রে যেমন মনে করেন আমি 5 টাকায় মনে করেন 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন আমার টার্গেট আছে। এটা যদি সে করতে পারে, আমি তাকে মনে করেন সিস্টেমটাকে বলবো যে অপটিমাইজ, সুতরাং তাকে একটা রিওয়ার্ড দাও 10 পয়েন্টস। কিন্তু আমার যদি দেখা যায় যে আমার 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে কোন একটা সিস্টেমে 15 টাকা যাচ্ছে, তার মানে সিস্টেমের যে বিহেভিয়ার গুলো আছে, সিস্টেমের কোন একটা ফল্ট আছে বা সিস্টেমের কোন একটা ব্যাকহোল আছে, সেক্ষেত্রে আমি তাকে এই সিস্টেমটাকে মনে করেন -5 দিলাম, এটা প্যানালাইজ করলাম। তাহলে সে অপটিমাইজেশন প্রসেস গুলো কিন্তু এভাবে যখন প্যানালাইজ করবে, তখন সে চিন্তা করবে যে না, আমার আসলে এই কাজটা করা যাবে না। ঠিক আছে? এটা হলো মূল ব্যাপারটা। এজেন্ট এনভায়রনমেন্টের সাথে ইন্টারেক্ট করবে, যদি সে কোনো একটা পজিটিভ কিছু করে আমি তাকে রিওয়ার্ড করব, আর যদি নেগেটিভ কিছু করে সেক্ষেত্রে আমি তাকে প্যানালাইজ করব। এই প্রসেসটা হলো রিইনফোর্সমেন্ট লার্নিং। এখানেই আছে রিইনফোর্স করা। ক্লিয়ার এই 3টে কনসেপ্ট? হিস্ট্রি অফ মেশিন লার্নিং এগুলো একটু দেখে নেবেন।
এখানে আমি জাস্ট এখানে কয়েকটা জিনিস বলি, এগুলো একটু দেখবেন। যেমন এই যে 2000 সাল থেকে আসলে কি হচ্ছে, 2010 থেকে কি হলো, তারপর 2020-এ কি, নাও কি, এগুলো একটু আসলে মাথায় রাখার ট্রাই করবেন। অন্যগুলো না দেখলেও খুব বেশি সমস্যা নেই, বাট এই 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 পার্টটা একটু মাথায় রাখ, ঠিক আছে? তো আমি কিছু এখন মেশিন লার্নিং এর এক্সাম্পল কিছু দিচ্ছি। এগুলো যদিও আসলে কিন্তু ঠিক মেশিন লার্নিং না, এগুলো আর একটু নেক্সট লেভেলের, হয়তো ডিপ লার্নিং দিয়ে করবে, তবে আলটিমেটলি এগুলো মেশিন লার্নিং এভাবে চিন্তা করতে পারেন। যেমন কম্পিউটার ভিশনের ক্ষেত্রে এই প্রবলেম গুলো কি, এটা ক্লিয়ার দেখা যাচ্ছে ছবিটা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনাদের এরপরে কোনো ক্লাস আছে? চিন্ময়? Sir, class time may be shared, sir. না না, এই জন্য বলছি আমি আর অল্প কয়েক মিনিট সময় নিবো আর কি। আর আমি বলছি আর কোনো ক্লাস আছে আমার পরে? স্যার ইমরান স্যারের ক্লাস হওয়ার কথা, কিন্তু হবে কিনা ওইটা এখনো কিছু জানায়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আরো কতক্ষণ সময় নিতে হবে। তো এখন আসলে কম্পিউটার ভিশনের যেমন আমরা একদম নর্মাল একটা প্রবলেম যদি বলি, ক্লাসিফিকেশন প্রবলেম, সেটা কি রকম? যেমন বিভিন্ন প্রাণী, অথবা আমি যদি বলি যেমন ধরেন তো এটা হলো একটা খুব পপুলার একটা, যেখান থেকে আসলে ডিপ লার্নিং এর কনসেপ্টটা খুব এফেক্টিভ ভাবে শুরু হয়েছিল আর কি। তো এইগুলো হলো এক একটা ইমেজ, এই যে তো এগুলো হলো এক একটা ইমেজ। তাহলে এখানে ক্লাস আছে কয়টা? 0 থেকে 9 পর্যন্ত 10টা ক্লাস। তো এই ধরনের ইমেজ, এটাকে বলা হয় এমনিস্ট ইমেজ। এই এমনিস্ট ইমেজটার মধ্যে আপনার প্রায় 50,000 60,000 মতো ইমেজ আছে। তো ট্রেনিং, আমরা একটা মডেলকে যখন ক্লাসিফিকেশন প্রবলেম হিসেবে এটাকে আমরা প্রথমে যেটা করি সেটা হলো ইমেজগুলো দিয়ে আমি কিন্তু তাকে মডেলটাকে লার্ন করাবো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো চিনান, মানে চেনার জন্য। আর নতুন একটা যদি ইমেজ দিই, এগুলো আবার বলতেছি এগুলো কিন্তু এক একটা ইমেজ, ঠিক আছে? এগুলো এক একটা ইমেজ, এটা পুরোটা একটা ইমেজ না, বাট এগুলো হলো এই ছোট ছোট যেগুলো দেখতেছেন সেগুলো হলো এক একটা ইমেজ। তো এগুলো যখন দিচ্ছি, এই যে এই ইমেজটা দেওয়ার পর আমি তাকে লেভেলও দিয়ে দিচ্ছি, আর এটাও দিয়ে দিচ্ছি লেভেলটা। এগুলো হলো ক্লাসিফিকেশন প্রবলেম, ঠিক আছে? কারণ এখানে হলো আমার স্পষ্টত 10টা ক্লাস, এর বাইরে কিন্তু কোনো ক্লাস হবে না। আর এখানে দেখেন এই ইমেজগুলো, যেমন এটা একটা হলো আপনার পার্সন, এটা একটা পার্সন, এটা একটা পার্সন। তো এই যে একটা সেগমেন্ট করে দিল, প্রতিটা পার্সনকে কিন্তু একটা সেগমেন্ট গুলো করে দিল, প্রতিটা এটা একটা ইনস্ট্যান্স, এটা একটা ইনস্ট্যান্স। তো এই জন্য এই যে প্রতিটা ইনস্ট্যান্সকে যখন সেগমেন্ট করে দিল, এটার নাম আসতেছে আপনার কি, ইনস্ট্যান্স সেগমেন্টেশন। তারপর আর যদি তো এরকম হলো কম্পিউটার ভিশনের বা ইমেজের কিন্তু বিভিন্ন ধরনের কাজ আছে, ক্লাসিফিকেশন কাজ থাকতে পারে, সেগমেন্টেশন থাকতে পারে, সেগমেন্টেশনের মধ্যে আবার হতে পারে আপনার ইনস্ট্যান্স সেগমেন্টেশন, তারপর আবার হইতে পারে আপনার ডিটেকশন। যেমন আমার
ডিটেকশন বলতে মনে করেন এই জায়গাটাতে মনে করেন একটা প্রাণী আছে, এই প্রাণীটা পুরো ইমেজ থেকে হলো এই জায়গাটা হলো ডিটেক্ট করা পরে, তাহলে ক্লাসিফিকেশন, ডিটেকশন, সেগমেন্টেশন এ ধরনের বিভিন্ন কাজগুলো কিন্তু এই আপনার ইমেজ বা কম্পিউটার ভিশনের আন্ডারে পড়ে। তারপরে এই যে পোস্ট গুলা হলো আপনার ডিটেক্ট করা বা পোস্ট গুলা আইডেন্টিফাই করা, কোন ধরনের পোস্ট হইতে পারে এগুলো আছে। তো এগুলো হলো মূলত হলো ইমেজ নিয়ে যেগুলো কাজ করবো সেগুলো আমাদের আন্ডারে থাকবে হলো কম্পিউটার ভিশনের কাজগুলো, ঠিক আছে। তারপর এগুলো স্পেস নিয়ে কাজ করা, যেমন এটা হয়তো সিরি হইতে পারে, তো যেগুলো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে এগুলো সাধারণত কি আমরা স্পিচ টু টেক্সট, তারপর টেক্সটটাকে সে আবার প্রসেস করে কিন্তু কোন একটা অ্যান্সার দেয় আর কি, এগুলো একটা। তো তাহলে কম্পিউটার ভিশন গেল, এনএল প্রসেসিং যেখানে হলো ল্যাঙ্গুয়েজটা প্রসেস করবে, সেটা হয়তো পারে আপনার মেশিন ট্রান্সলেশন বা সেন্টিমেন্ট অ্যানালাইসিস। টপিক মডেলিং, টপিক মডেলিং মিনস মনে হলো আপনি একটা নিউজ আর্টিকেল পড়ে বা মেশিনকে দেওয়ার পরে সে হলো এটা কোন টপিক কভার করে সেটা বলে দেয়। তো তারপরে স্প্যাম ফিল্টারিং, স্প্যাম ফিল্টারিং সাধারণত আমরা মেইলের মধ্যে কাজ করি, সুতরাং এটা এখানে এগুলো আমাদের হলো এনএলপি কাজগুলো। তো এটা একটা আরেকটা আলফাগো, এটা হয়তো আপনারা নাম শুনছেন, ওটা হলো আপনার একটা কম্পিউটার সেডল, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আলফাগো এর মধ্যে ছিল চ্যাম্পিয়ন, কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম একটা মেশিন যেটা আপনার হিউম্যান চ্যাম্পিয়নকে মানে এখানে ডিফিট মানে হিউম্যান মেশিন ডিফিট দ্য হিউম্যান চ্যাম্পিয়ন, ঠিক আছে। তো এগুলো হলো সবগুলোই হলো আলটিমেটলি এই এআই এর অ্যাপ্লিকেশন, কারণ এগুলো কিন্তু অনেকটা রিইনফোর্সমেন্ট, অর্থাৎ এই যে চালগুলো দেয় সেগুলোকে বিশ্লেষণ করে বেস্ট পসিবল চাল কাজটা ছিল সেটা। তো রিকমেন্ডেশন সিস্টেম বুঝছেন, ইদানিং তো আপনারা হয়তো দুইজন বন্ধু কোনো একটা বিষয় নিয়ে কথা বললে আপনার কিছুক্ষণ পরে দেখবেন যে সেগুলার কিছু কেনাকাটা সম্পর্কিত আপনাকে অ্যাডভার্টাইজ দিয়ে থাকে ফেসবুক, এগুলো কারণ আপনি হলেন মাইকটাকে অ্যালাউ করে রাখছেন, হ্যাঁ, সে যাতে এগুলো অ্যানালাইসিস করতে পারে। তো এমএল ওয়ার্কফ্লো, এটা আমি ওই অপটিমাইজেশন স্লাইডেও বলছি, আপনার তো একটা প্রবলেমকে ফর্মুলেট কিভাবে করবেন সেগুলা এখানে একটু আরেকটু বলা আছে। জাস্ট আপনার প্রবলেমটাকে সেটা বাইর করেন, আর হলো ডেটাগুলো অর্গানাইজ করা। রিয়েল ওয়ার্ল্ডে হলো ডেটাগুলো হলো আসলে ক্লিনিং অবস্থায় থাকে না, এটাতে বিভিন্ন নয়েজ থাকে, এগুলো ক্লিনিং বা দেখতে হয় আসলে কি সমস্যা আছে। ইনিশিয়ালি একটা বেসলাইন করতে হয়, এটা পারফরমেন্স ইনিশিয়ালি কি অবস্থায় আছে, যেমন ওই আপনি র্যান্ডম ইনিশিয়ালাইজেশনের মাধ্যমে যেটা করবেন সেটা একটা বেসলাইন হতে পারে। আর এরপরে আপনি কোন মডেল ইউজ করবেন, কোন লস ফাংশন ইউজ করবেন, এগুলো করার পর এরপর অপটিমাইজেশন করলেন। অপটিমাইজেশন করার পরে বিভিন্ন হাইপার প্যারামিটার যেগুলো আছে, যেমন একটা লার্নিং রেট বা স্টেপ সাইজ, এগুলো কিন্তু একটা একটা হাইপার প্যারামিটার। তো এই প্রসেস গুলো আপনাকে আসলে একটু করতে হবে। তারপর এগুলো যখন একটা মডেল ডেভেলপ হবে সেগুলোকে বারবার কিন্তু আপনার ইটারেট করতে হবে কোন একটা আনসিন ডেটা সেট এ ধরনের কিছু দিয়ে। তো এগুলো ইমপ্লিমেন্টেশন করার জন্য আসলে আমাদের তো বিভিন্ন কি আছে, এই যে বিভিন্ন প্যাকেজ গুলো আছে, যেহেতু আসলে মেশিন লার্নিংটা আপনাকে পাইথন দিয়ে করতে হবে, এখানকার সাধারণত পান্ডাস, তারপর ভিজুয়ালাইজেশন মানে ম্যাথমেটিক্যাল ব্যাপারগুলো সাধারণত নামপাই দিয়ে করা হয়, টেবুলার ডেটা হলো সেগুলো দিয়ে করা হয়। আর ভিজুয়ালাইজেশনের হলে সেটা সাধারণত ম্যাটপ্লটলিব, প্লটলিবের উপর ভিত্তি করে মনে করেন সিবন বা অন্যান্য অনেকগুলো প্যাকেজ কিন্তু আমরা ইদানিং পেয়ে থাকি। তারপর পাইটর্স, সাধারণত আমরা পাইটর্স ইউজ করব, আর যারা টেনসরফ্লোতে অভ্যস্ত তারা টেনসরফ্লো করতে পারেন। তবে রিসার্চ এবং একাডেমিক পারপাসে কিন্তু এটা কিন্তু এখন বেশ পপুলার আর কি এই ফ্রেমওয়ার্কটা।
তো ঠিক আছে, আমার মনে হয় মেশিন লার্নিং এর এমনি বেসিক যেটুকু আপনার ফাউন্ডেশন দরকার ওটুকু, আর যেহেতু আপনাদের অলরেডি মেশিন লার্নিং একটা আলাদা কোর্স আছে এবং আপনারা এটা শেষ করছেন বলছেন, তো এ পর্যন্ত এমনি মোটামুটি বোঝা গেছে কিনা? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা আজকে এটুকুতেই থাকি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন করবো তো জি স্যার। মেশিন লার্নিং থেকে আমাদের কোশ্চেন কি কি আসতে পারে? কুইজে নাকি ফাইনালে? স্যার কুইজে, ফাইনালে দুইটাতেই। আচ্ছা, আপনাদেরকে তো সিচুয়েশনাল দিবে আমি যতটুকু বুঝতেছি স্যার। আচ্ছা, আপনাদের জিনিস বলতে পারে, আপনারা সিএস 50 হার্ভার্ডের এই কোর্সটা সম্বন্ধে জানা আছে আপনাদের? না স্যার। তো আসলে নুরুজ্জামান ফারুকী স্যার কিন্তু এখানকার স্লাইড গুলো ইউজ করে মেইনলি। হ্যাঁ, তো এটা আমি আসলে রিকোয়েস্ট করছিলাম হার্ভার্ডকে আমাকে কিছু ওই যে ভিডিও টিডিও গুলার দেওয়ার জন্য, মানে এগুলো যাতে আমি ডাউনলোড করে আপনাদের দিতে পারি। তো অনুমতিটা আসলে পাই না, এটা ইডিএক্স এ আছে আর কি। হ্যাঁ স্যার আমার তো কাছে এই কোর্সটা আছে এনরোল করা। না না, আমার কাছেও আছে, বাট এগুলো তো ওই যে আপনি এখানে তুলে দিলে তো এটা আপনি তাদের লাইসেন্সটা ভায়োলেট করলেন, বুঝছেন না? খালিদ, জি স্যার। তো এটা তো আসলে করা ঠিক হবে না, অন্তত আমার দ্বারা ঠিক হবে না আর কি। কারণ আমি আবার ওই কোর্সের আর তো বেটা টেস্টার প্লাস হলো ওই বিভিন্ন কোর্সের এগুলো করি আর কি। তো এটা আমার জন্য ডিফিকাল্ট। তো আমি চাইলে এগুলা, কিন্তু আপনারাও চাইলে আমি তাহলে লিঙ্কটা দিয়ে দিই আপনাদের যাদের ইচ্ছা আছে, বা একটু সিএস এর ইডিএক্স থেকে সিএস 50 হার্ভার্ডের এই কোর্সটা একটু ভিউ করে নিয়ে নেবেন। হ্যাঁ, লাস্ট ক্লাস। আপনারা বলেন। আমি অ্যাটলিস্ট একটা ল্যাব করতে যাচ্ছিলাম যেখানে আসলে আপনাদের নাম পাই। স্যার ঈদের পরে নিয়েন স্যার। নাম পাই, পান্ডাস, স্যার এই দুইটা একটু নেওয়া উচিত স্যার। আর একটা হলো আপনার ম্যাটপ্লটলি। আসলে এই তিনটা জিনিস যদি একটু আপনাদের হয়, আপনার যে কোনো প্রজেক্টে একটু আগাইতে পারবেন। আর ডিপ্লোমেট পাইথসে দিয়ে আমি একটা আপনাদেরকে যে কোনো একটা প্রজেক্ট কিন্তু কমপ্লিট করাবো, আপনার ইনিশিয়াল স্টেজ থেকে শুরু করে আপনার মডেল ইভ্যালুয়েশন পর্যন্ত। এটা তো ডেফিনেটলি হলো ঈদের পরে। এখন এটা আপনি ঈদের আগে করবেন না পরে করবেন, এটা কথা আপনি। শুনতে পেয়েছেন? ওকে, ঠিক আছে, এটা আচ্ছা। অ্যাটেন্ডেন্স 3180। জি স্যার। আচ্ছা ঠিক আছে, অল দ্য বেস্ট, সেফ থাকেন, ভালোভাবে ঈদ করেন, আর সময় সুযোগ পারলে ঈদ মোবারক। ঈদ মোবারক, ভালো থাকবেন।